সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমি বাংলা পেডাগোগির তৃতীয় টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো ভাষা অর্জন এবং ভাষা শিখন। তার সাথে সাথেই প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী, অর্থাৎ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন। প্রতিদিনের মতোই আজও আমরা শুরু করব দুটি ছোট পিওয়াইকিউ প্রশ্ন দিয়ে, যাতে আগের পড়াগুলো আমরা কিছুটা হলেও মনে করে নিতে পারি। প্রথম কোশ্চেনটি দেখুন, 2018 থেকে মুদ্রিত পাঠ ব্যতি রেখে দ্বিতীয় ভাষা শেখার জন্য নিম্নলিখিত কোনটি সাহায্য করে? এটা আমরা আগের দিনই পড়েছি যে প্রাকৃতিক পদ্ধতিতে আমরা প্রথম ভাষা শিখি আর ভাষা নিমজ্জন পদ্ধতিতে আমরা দ্বিতীয় ভাষা শিখি। তাহলে আমাদের উত্তর কি হলো? ভাষা নিমজ্জন পদ্ধতি। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমরা দেখব, যেটি এসেছে জুলাই 2019 থেকে। একজন শিশু যেভাবে মাতৃভাষা শেখে, তাহলে আমরা কিভাবে মাতৃভাষা শিখি? শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, নাকি একটি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে? দেখুন, একটি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে আমরা কখনোই শিখি না মাতৃভাষা, লেখার মাধ্যমেও না। তাহলে আমরা কিসের মাধ্যমে শিখি? সবার প্রথমে আমরা শুনি, শুনে শুনে শিখি। তাহলে শোনার মাধ্যমে একজন শিশু কিভাবে মাতৃভাষা শেখে? শোনার মাধ্যমে শেখে। আমাদের আজকের টপিক হলো ভাষা অর্জন ও শিখন। এর মধ্যে একদমই সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। ভাষা অর্জন কি? ভাষা অর্জন হলো এটি প্রাকৃতিক একটি প্রক্রিয়া, যেটা আমরা অসচেতনভাবেই ছোটবেলা থেকেই শিখছি, বাড়িতে শুনে শুনে শিখছি। ভাষার পরিবেশ থাকলেই বড়রাও এভাবে শিখতে পারে। অর্জন মানে যেটার জন্য আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে না, কোনো ট্রান্সলেট করতে হচ্ছে না, আমি অটোমেটিক শিখছি। যেমন শিশুরা, যদি একটা বাঙালি বাড়ির শিশু আর একটা পাঞ্জাবি বাড়ির শিশু একই জায়গায় খেলছে, দেখবেন এও 2-4টা টার্ম শিখে নিয়েছে, সেও 2-4টা টার্ম শিখে নিয়েছে। এটা কিন্তু অর্জন। এই যে অ্যাকুইজিশন, দেখুন বাংলার সাথে সাথে আমাদের কিছু কিছু ইংলিশ টার্মিনোলজিও জেনে রাখতে হবে, যেরকম অ্যাকুইজিশন আছে, বাইলিঙ্গুয়ালিজম আছে। কারণ সিটেট বা যে কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষাতেই কিন্তু ইংলিশ টার্মগুলি দিয়ে কোশ্চেনটা আসে। আচ্ছা, অ্যাকুইজিশনে এবার নোয়াম চমস্কি কি বলেছে? মনোবিদ নোয়াম চমস্কি বলেছেন যে তিনি কি বিশ্বাস করেন শিশুরা ভাষা অর্জনের ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী হয়। তাহলে জন্মগত যোগ্যতার অধিকারী শিশুরা, এটা কে বলছেন? মনোবিদ নোয়াম চমস্কি বলছে। এবং কিসের ক্ষেত্রে বলছেন? ভাষা অর্জনের ক্ষেত্রে। এই প্রক্রিয়ায় মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য হয়। তার মানে এটা আমাদের একটা অটোমেটিক ধারণ ক্ষমতা। কিসের? মস্তিষ্কের। আমরা অটোমেটিকভাবেই যেটা শুনি সেটা শিখতে থাকি, মানে এটা আমরা অর্জন করছি ভাষাটাকে। এর জন্য কোনো প্রকার রীতিনীতির প্রয়োজন হয় না। পরিবার এবং অন্যান্যদের সাথে আলোচনা সুযোগ ভাষা অর্জনের ক্ষেত্রকে আরও প্রসারিত করে। তাহলে এই যে ভাষা অর্জনের ক্ষেত্র, তাকে কারা কারা বা কিভাবে আমরা সেটাকে আরও বাড়াতে পারি? পরিবারের অন্যান্যদের সাথে আলোচনা করে, বা ছোট্ট শিশু শিক্ষার্থীরা যখন একসাথে খেলছে। যদি শিশুর আশেপাশে একাধিক ভাষা থাকে বা একাধিক ভাষার সংস্পর্শে শিশুরা আসার সুযোগ থাকে, তবে শিশুরা স্বাভাবিকভাবেই একাধিক ভাষা অর্জন করে, যাকে সাইমultaneous বাইলিঙ্গুয়ালিজম বা একসঙ্গে একাধিক ভাষা অর্জনের ক্ষমতা বলা হয়। এই জিনিসটা কি? দেখবেন অনেক স্কুলে বিভিন্ন ধরনের বিভিন্ন কালচারের, আগের দিনে যে আমরা কোশ্চেনটা করলাম আর কি, অনেকগুলো শিশু পড়ছে। কেউ বাংলা বলে, কেউ হিন্দি বলে, কেউ তামিল বলে, কেউ পাঞ্জাবি বলে। এতে দেখবেন ওরা কিন্তু একসাথেই ছোটোবেলায় অনেকগুলো ভাষা শিখতে পারবে। হয়তো পুরোটা শিখবে না, কিন্তু পাঞ্জাবির 2টো ওয়ার্ড, হিন্দির 2টো ওয়ার্ড, এভাবে তারা বিভিন্ন ভাষা শিখছে। তাহলে শিশুরা যখন স্বাভাবিকভাবে, এই ওয়ার্ডটা খুব ভালো করে দেখবেন, স্বাভাবিকভাবে, শিশুরা যখন স্বাভাবিকভাবেই একাধিক ভাষা অর্জন করে নিচ্ছে, তাকে বলা হচ্ছে সাইমultaneous বাইলিঙ্গুয়ালিজম। এরপর আমরা আসছি ভাষা শিখন।
ভাষা শিখন মানে বাক্য গঠন ব্যাকরণ বিভিন্ন নিয়ম মেনে, এই জায়গাটা দেখুন, বিভিন্ন নিয়ম মেনে সচেতনভাবে যেটা আমরা শিখছি সেটা ভাষা শিখন। কোনো একটা শিশু যদি পাঞ্জাবি ভাষা লিখে লিখে বা ট্রান্সলেট করে করে শিখছে, সেটা কিন্তু তার ভাষা শিখন। কারণ কি, সে নিয়ম মেনে এবং সচেতনভাবে শিখছে। আর যদি সে খেলতে খেলতে স্বাভাবিকভাবেই 2-3টে ওয়ার্ড শিখে যাচ্ছে বা একটা লাইন শিখে যাচ্ছে, সেটা কিন্তু ভাষা অর্জন। একটা স্বাভাবিকভাবে হচ্ছে, একটা নিয়ম নীতি মেনে সচেতনভাবে হচ্ছে। ভাষা শিখন কি, ভাষা শিখন হচ্ছে দ্রুত এবং উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। এই যে বললাম উদ্দেশ্যমূলক, মানে কি আমি জানি আমি এই ভাষাটা শিখবো, তারপর আমি সমস্ত নিয়ম মেনে ভাষাটা শিখছি। কোথায় কোথায় এসব শেখা হয়? সাধারণত বিদ্যালয়ে আমরা ইংরেজি শিখি বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃত শিখি। কোচিংয়ে এই প্রক্রিয়া শেখানো হয়। কোচিং মানেই যেখানে আমরা বিশেষ করে আজকালকার দিনে দেখবেন যেন তারা ইংলিশে কথা বলতে পারে, স্পোকেন ইংলিশের ক্লাস হয়, সেখানে আমরা শিখছি। এখানে আমরা কি শিখি? দ্বিতীয় ভাষা। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা দ্বিতীয় ভাষা শিখে থাকি। শিশু শিক্ষার্থীরা ক্লাস 1-2-এ দেখবেন যে ইংরেজি শিখছে, সেটা হচ্ছে এই ভাষা শিখন। তাহলে ভাষা শিখনের জন্য অত্যাবশ্যকীয় উপাদানগুলি কি কি? প্রথমে আসছে অনুশীলন, সাক্ষরতা এবং ভাষা। মানে কোন ভাষাটা আমরা শিখব তার সম্পর্কে, মানে তার ওয়ার্ডগুলোকে আমাদেরকে চিনতে হবে, সেটা হচ্ছে সাক্ষরতা এবং প্র্যাকটিস বা অনুশীলন। এটা দেখবেন অনেকেই যারা স্পোকেন ইংলিশের ক্লাস শেখেন, অনেক টিচার দেখবেন বলে থাকেন যে ইংলিশ গান শুনতে বা ইংলিশ ছোট ছোট গল্প বই পড়তে। এই যে এখানে লেখা আছে শিশু সাহিত্য, এই জিনিসটা মানে এটা একটা কিওয়ার্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট। শিশু সাহিত্য, শিশু সাহিত্য মানে কি, আমরা দেখবেন ইংলিশে কোশ্চেন পড়তে আমাদের হয়তো অসুবিধা হচ্ছে বা ইংলিশে প্যারাগ্রাফ পড়তে অসুবিধা হচ্ছে, কিন্তু ছোটদের যে বাচ্চাবেলাকার ইংলিশ যে গল্প বইগুলো হয়, ফেয়ারি টেল বিশেষ করে, সেগুলি যখন পড়বেন দেখবেন তখন কিন্তু আমাদের খুব ইজি মনে হচ্ছে ইংলিশটাকে, তখন পড়তে অসুবিধা হচ্ছে না। কারণ এই যে শিশু সাহিত্য, এটা একদম নর্মালভাবে লেখা হয় যাতে শিশুরা সহজে ওই ভাষাটাকে অ্যাডাপ্ট করে নিতে পারে। তাহলে শিখনের অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি, সেটা হচ্ছে শিশু সাহিত্য। বাচ্চাদেরকে দ্বিতীয় ভাষা শেখানোর জন্য বা তৃতীয় ভাষা শেখানোর জন্য ক্লাস 7-8-এও দেখবেন কেভিএসে বিশেষ করে আমি দেখেছি সংস্কৃতের ছোট ছোট গল্প লেখা থাকে, একদম অতি সহজভাবে, সহজ ভাষাতে লেখা থাকে। তাহলে কি, শিশু সাহিত্য বলা হচ্ছে শিখনের অত্যাবশ্যকীয় একটি উপাদান। শিখনের গুরুত্বপূর্ণ প্রেক্ষিত কি, সেটা হচ্ছে শোনা এবং বলা। যেটা আমি বলছিলাম যে ইংলিশ গান শুনতে, দেখবেন কোনো একটা আপনি ইংলিশ গান শুনছেন, টেলর সুইফট হোক বা যারই হোক, আপনি ইংলিশ গানটা শুনছেন, শুনতে শুনতে দেখবেন আপনি মুখেও হয়তো একটু একটু গুনগুন করছেন। তার মানে কি, আপনি কিন্তু ইংলিশটা আস্তে আস্তে শিখছেন। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত কি, শোনা এবং বলা। আমরা যখন শুনবো, বেশি বেশি করে শুনবো, তখন কিন্তু আমরা বলতে পারবো। এই যে শুনছি, এটা কিন্তু আমরা উদ্দেশ্যমূলক হিসেবে শুনছি, যে আমাকে ইংরেজি শিখতে হবে সেই জন্য আমি ইংলিশ গান শুনছি, এটা কিন্তু ভাষা শিখন। কিন্তু যখন আমি আমার পাশের বাড়িতে কেউ ইংরেজিতে কথা বলছে বা হিন্দিতে কথা বলছে, সেটা আমি শুনে শুনে শিখছি, তখন সেটা হচ্ছে ভাষা অর্জন। দুটো টার্ম মনে রাখবেন, একটা হচ্ছে স্বাভাবিকভাবে, যেটা স্বাভাবিকভাবে হচ্ছে সেটা হচ্ছে অর্জন, এবং যেটা আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে শিখছি সেটা হচ্ছে শিখন। শিখনের গুরুত্বপূর্ণ প্রেক্ষিত তাহলে কি, শোনা এবং বলা। শিখনের লক্ষ্য কি, শিখনের লক্ষ্য হলো দক্ষতা ভিত্তিক ভাষা শিখনের বিকাশ। তার মানে কি, দক্ষতা ভিত্তিক মানে আমি ধরুন ইংরেজি ভাষা শিখলাম, তাহলে সেখানে যেন আমি ইংলিশ পড়তে পারি, ইংলিশ বলতে পারি, ইংলিশ লিখতে পারি, এই দক্ষতাগুলো যেন আমাদের মধ্যে আসে। তাহলে দক্ষতা ভিত্তিক ভাষা শিখনের বিকাশ হলো ভাষা শিখনের একটি লক্ষ্য। নেক্সট হচ্ছে ভাষা অর্জন এবং যে ভাষা শিক্ষণ বা ভাষা শিক্ষা, তার মধ্যে প্রাথমিক পার্থক্য কি? তার মধ্যে প্রাথমিক পার্থক্য হচ্ছে ভাষিক অভিব্যক্তি স্তর। এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এটা হচ্ছে অনেকগুলো পরীক্ষাতে মানে কোশ্চেনটি এসেছে। তাহলে আমরা কি বুঝলাম, যে ভাষা অর্জন এবং ভাষা শিক্ষা, এর মধ্যে প্রধান পার্থক্য কিসের? ভাষিক অভিব্যক্তি স্তর। এবার মনে হবে এই টার্মটা একটু কীরকম জটিল, এটা অ্যাকচুয়ালি কি? ভাষিক অভিব্যক্তির স্তর মানে হচ্ছে
যে ভাব বিনিময়ের যে মাধ্যম, এটা অর্জনের ক্ষেত্রে এবং শিখনের ক্ষেত্রে আলাদা। ধরুন ভাষা অর্জনকারী শিশুরা নিজেরাই ভাষার সঠিক উচ্চারণ শিখে ফেলে, যে এটাকে এইটা বলা হচ্ছে। ধরুন দরজা বা বাক্স, অনেকে দেখবেন বাস্ক বলে, কিন্তু বাক্স বাক্স শুনতে শুনতে সে বুঝে যায় যে এটা অ্যাকচুয়ালি বাস্ক নয়, এটা বাক্স। তার মানে ভাষা অর্জনকারী শিশুরা নিজেরাই বুঝে যাচ্ছে যে সঠিক উচ্চারণটা কি। কিন্তু যেটা ভাষা শিখতে থাকা ব্যক্তি, এটি কিন্তু শেখার জন্য তারা প্রচেষ্টা করবে এবং সঠিক উচ্চারণের জন্য বারবার তারা মনোযোগ দেবে। এই যে একটা পার্থক্য, আর এই যে বৈশিষ্ট্যটা ধ্বনিগত হতে পারে, বিশেষ্য স্তরের হতে পারে, মানে ভাব বিনিময়ের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য, সেটাকে বলা হচ্ছে ভাষিক অভিব্যক্তির স্তর। যদি আরও একটি সহজ উদাহরণ দিই, দেখবেন ছোটোবেলায় আমরা হয়তো অনেকেই গেলাস বলছি, স্কুল বলছি, কিন্তু পরে শুনে শুনে আমরা অটোমেটিক বুঝে যাই ওটা স্কুল নয়, ওটা স্কুল, আর ওটা গেলাস নয়, ওটা গ্লাস। এটা কিন্তু আমাদের ভাষা অর্জন, মানে আমরা শুনে শুনেই আমাদের উচ্চারণটাকে আমরা ঠিক করে নিচ্ছি, সঠিক উচ্চারণ আমরা শিখে ফেলছি, যেটা গ্লাস আর এটা হচ্ছে স্কুল। এটা হচ্ছে ভাষা অর্জন। কিন্তু ভাষা শিক্ষণের অভিব্যক্তির স্তর কি? ভাষা শিক্ষণে হচ্ছে, ধরুন আপনারা পড়ছেন VITAMIN, ভিটামিন, বাট পরে আপনি শুনে শুনে কি বুঝছেন যে না, এটা তো অ্যাকচুয়ালি ভাইটামিন। আমরা তো ভিটামিন বলে দিই, কিন্তু ইংলিশের প্রোনাউন্সিয়েশন কি? ভাইটামিন। এটা আমরা শিখছি। তাহলে ভাষিক অভিব্যক্তির স্তর হচ্ছে ভাব বিনিময়ের যে মাধ্যম বা যে শেখার যে স্তর, তার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটা কার কার মধ্যে ডিফারেন্স সৃষ্টি করছে? ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে। নেক্সট আমরা পড়ব ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন লার্নার, মানে প্রথম প্রজন্মের শিক্ষার্থী এবং দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী। প্রথম প্রজন্মের শিক্ষার্থী হচ্ছে যারা নতুন, মানে একদম ফার্স্ট সেই ভাষাটা শিখছে, তাদের পরিবারের কেউ ওই ভাষাটা শেখেনি। এমন অনেক পিছিয়ে পড়া গ্রামগুলো আছে যেই স্কুলগুলিতে মানে তাদের মানে কোনো একটা শিক্ষার্থী তার মা বাবা বা তার ঠাকুরদা ঠাকুমা কখনো স্কুলে যায়নি বা ইংরেজি শেখেনি। তো সেরকম পরিবারের একটা শিক্ষার্থী যখন স্কুলে এসে ইংরেজি শিখছে, সে হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থী, কারণ এই ভাষাটা তার পরিবারের কেউ আগে ব্যবহার করেনি বাড়িতেও এবং শেখেওনি। তাহলে তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার বা প্রথম প্রজন্মের শিক্ষার্থী। এবং দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী কারা? যেরকম ধরুন আমাদের বাড়ির লোক কিছুটা স্কুলে ইংরেজি পড়েছে, বা ধরুন কারোর বাড়িতে হচ্ছে ইংরেজিতে ছোটোখাটো কথা বলেই থাকে, সে আবার স্কুলে গিয়ে শিখছে এটা উইন্ডো, এটা গেট, এটা ব্ল্যাকবোর্ড, এটা চেয়ার। তাহলে সে হচ্ছে দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী। তার বাড়িতেও সেই ভাষাটা ব্যবহার হয়, তার সমাজে ব্যবহার হয়, এবং তারপর সে গিয়ে স্কুলে শিখছে যে জানলা মানে উইন্ডো, দরজা মানে গেট। তাহলে সে কিন্তু দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী। আর প্রথম প্রজন্মের শিক্ষার্থী হচ্ছে যারা ইংলিশ সম্পর্কে কিছুই জানে না, তার পরিবারের কেউও সেই ভাষাটা ব্যবহারই করেনি, সেই শিশুটি প্রথম বিদ্যালয়ে গিয়ে যখন ইংরেজি শিখছে, তাকে আমরা বলবো প্রথম প্রজন্মের শিক্ষার্থী। তাহলে আজ আমরা শিখলাম ভাষা অর্জন এবং ভাষা শিখন এবং প্রথম প্রজন্মের শিক্ষার্থী এবং দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী। এবার আমরা দেখে নেব কিভাবে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ PYQ। এই প্রশ্নগুলি যদি আপনারা দেখেন, বুঝতে পারবেন যে আমাদেরকে কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে বা কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্ট্যান্ট। ফার্স্ট কোশ্চেন দেখুন, জুলাই 2024, ভাষা অর্জন তখনই হয় যখন শিশুকে ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়, একদমই না, যেহেতু এটা অর্জন বলা হচ্ছে। অনুবাদ অনুশীলন, এটাও না। পড়ার সুযোগ দেওয়া হয়, বা এটি হচ্ছে শিশু সেই ভাষার সংস্পর্শে আসে। তাহলে ভাষা অর্জন মানে আমরা কি বুঝি? যখন শিশু সেই ভাষার সংস্পর্শে আসবে, অটোমেটিক্যালি সে শিখে যাবে ভাষাটা। নেক্সট কোশ্চেন কি? জুলাই 24-এরই কোশ্চেন, রাজু আজ স্কুলে যাচ্ছে বলে খুব খুশি।
তাদের পরিবারে সেই প্রথম স্কুলে যাবে। দেখুন, এরকমও কিছু পরিবার আছে যে সেই শিশুটি প্রথম স্কুলে যাচ্ছে। এর আগে পরিবারের কেউ, এমনকি তার মা বাবা পর্যন্তও কখনো স্কুলে ভর্তি হয়নি। এক্ষেত্রে রাজুকে কীরকম শিক্ষার্থী বলা হবে? আপনারা সবাই জানেন তাকে কি বলা হবে? প্রথম প্রজন্মের শিক্ষার্থী। নেক্সট কোশ্চেন, দেখুন জুলাই 24 কতগুলো কোশ্চেন এসছে। ভাষা যখন কোনো রীতি পদ্ধতি ভিত্তিক অনুশীলন ছাড়াই স্বাভাবিকভাবেই শিখে ফেলা হয়, তখন সেটিকে কি বলা হয়? দেখুন, সে স্বাভাবিকভাবেই মানে অটোমেটিক সে ভাষাটা শিখে যাচ্ছে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি ভাষা অর্জন। তাহলে বাকি যে দুটো পয়েন্ট আছে সেগুলো কি? একটা লেখা আছে ভাষা শিখন। ভাষা শিখন মানে কি? যেটা আমরা এক্ষুনি পড়লাম যে রীতিনীতি মেনে শেখা। আচ্ছা, পাণ্ডিত্য বা ইরুডিশন। ইরুডিশন মানে কি? ইরুডিশন মানে হচ্ছে গভীর জ্ঞান, মানে কোনো একটা, যেমন পিএইচডি করছেন যারা, তারা হচ্ছেন এটার মধ্যে পড়ছে। বিশেষ করে বই পড়া বা গবেষণার মাধ্যমে অনেক কিছু জ্ঞান অর্জন করা, সেটা হচ্ছে ইরুডিশন। এবং একসেপ্টেন্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে মানসিক বা সামাজিকভাবে যখন আমরা কোনো ভাষাকে গ্রহণযোগ্য মানে গ্রহণ করছি, যা গ্রহণযোগ্যতা বা মেনে নিচ্ছে যেটা, সেটা হচ্ছে একসেপ্টেন্স। তাহলে আমাদের উত্তর কি হলো? অর্জন, যেটা আমরা স্বাভাবিকভাবেই শিখে ফেলি। অগস্ট 23 মন্তব্য বলছে, শিক্ষার্থীদের ভাষা আয়ত্তীকরণের মূলে আছে বংশানুগতিক পূর্ব প্রস্তুতি। এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নেই। সব থেকে ভুল লেখা এটাই, যে এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নেই, তাহলে এটা হচ্ছে ভুল। ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশে খুবই একটা বড় প্রভাব ফেলে, একদম ঠিক কথা। তাহলে আমরা এর অপশনগুলো দেখব। এ ভুল কিন্তু আর ঠিক, এটাই হবে যে প্রথমেরটা ভুল ছিল এবং পরেরটা যেটা রিজন সেটা হচ্ছে ঠিক ছিল। নেক্সট আমরা দেখব আগস্ট 23 আরেকটি কোশ্চেন। এক মা তার দ্বিতীয় শ্রেণীর শিশুর শিক্ষিকাকে বললেন যে তিনি লক্ষ্য করেছেন তার শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শোনেননি। এটি কিভাবে সম্ভব? প্রশ্নটির যথোচিত উত্তর কোনটি হবে? ফার্স্ট অপশন, গঠন বা নির্মাণবাদী পদ্ধতি অনুযায়ী শিশুরা নতুন ভাষা আবিষ্কার করতে সক্ষম। সেকেন্ড অপশন, শিশুরা কেবলমাত্র অনুকরণের মাধ্যমেই ভাষা শেখে। থার্ড অপশন, মানব মস্তিষ্ক অভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে এবং আমরা যখন শিশুর ভাষা বিকাশের ক্ষমতাকে জোরদার করে তুলি তখন সে ভাষা শেখে। তাহলে এর উত্তরটি কি হবে? আমরা একটু আগেই পড়ছিলাম যে মানব মস্তিষ্ক অভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে। যখনই আমরা শুনবো তখনই আমরা সেই ভাষাটা শিখে নিতে পারি, যদি বারবার শুনতে থাকি। শিখন ফল বা লার্নিং আউটকামের লক্ষ্য কি? দেখুন এখানে কিন্তু ইংলিশ টার্মগুলো দিচ্ছে। লার্নিং আউটকাম মানে আমরা যে শিখলাম তারপর সেটাকে আমরা কিভাবে বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি, সেই জন্য শিক্ষার ফলের লক্ষ্যটা কি? এটা আমরা এক্ষুনি বললাম, দক্ষতা ভিত্তিক ভাষা শিখন, মানে আমরা যেটা সেই ভাষাটা বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। ডিসেম্বর 2024 এর কোশ্চেন, ভাষা শিখনের ব্যাপারে নিচের কোনটি সত্য নয়? সত্য নয় বলেছে। ভাষার উন্নয়ন ঘটে প্রধানত উদ্দেশ্যমূলক ব্যবহারের মাধ্যমে, ঠিক। কখনো কথন, লিখন, আকৃতি প্রদান এবং বিচরণ শিখনেরই অন্তর্ভুক্ত, এটাও ঠিক। শিখন ঘটে ভাষার গঠন এবং নিয়মাবলী শিখনের মাধ্যমে, এটাও ঠিক, আমরা নিয়মের মাধ্যমে শিখে থাকি। ভাষার ব্যবহার জ্ঞানাত্মক উন্নয়নের পূর্ব শর্ত এবং তার পরিপোষক, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট। দেখবেন এটা আমরা ডোমেন যখন পড়ব তখন আরও বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করব আমি। কগনিটিভ ডোমেন কখনোই ভাষার পূর্ব শর্ত নয়। তাহলে আমাদের কোনটি নয় বলেছিল? তাহলে কোনটি সত্য নয়? অপশন নাম্বার 4।
2021-এর কোশ্চেন, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদেরকে সাহায্য করে? ঘরোয়া পরিবেশ, যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয়, আচ্ছা হয় না লেখা আছে, দেখুন হয় না, এটা তো একদমই নয়। ঘর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা, এটাও না, নিজের সমবয়সী হতে হবে। শিশুদের সঠিক উচ্চারণ বা বাক্যের পুনরাবৃত্তি বা অনুশীলন কখনোই নয়। অন্য শিশুদের সাথে খেলাধুলা করে, একদমই ঠিক। তাহলে আমাদের অপশন নম্বর 4, অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। 2021-এরই আরেকটি কোশ্চেন, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে কি তুলে ধরা হয়? কেবলমাত্র একটি ভাষা, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, এটা তো একেবারেই নয়। যে ভাষার ব্যাকরণগত গঠনশৈলী, এটাও নয়, এটা শিখনে লাগে, অর্জন বলেছে। তাহলে এর উত্তর কি হবে? নিকটবর্তী পরিবেশ হতে হবে যেখানে একাধিক ভাষা শিশুটা জানতে পারবে এবং সেখান থেকে সে অর্জন করতে পারবে। তাহলে আমাদের হচ্ছে অপশন নাম্বার 2, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, যার ফলে শিশুরা স্বাভাবিকভাবেই ভাষাটিকে অর্জন করতে পারবে। নেক্সট একটি কোয়েশ্চেন দেখুন, মনোবিদ নোয়াম চমস্কি নিয়ে। নোয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী হয়। এটিকে কি বলা হয়? দেখুন, আমি যেটাকে অর্জন বলছিলাম সেটা কিন্তু এখানে আবার আত্মীকরণ লেখা আছে, কিন্তু ইংলিশের টার্মটা কিন্তু একই, অ্যাকুইজিশন। ইমিটেশন মানে অনুকরণ করা বা নকল করা। ট্রান্সফরমেশন মানে ইংলিশ থেকে আমরা যখন বাংলায় করে দিই, রূপান্তরিতকরণ। আরেকটা হচ্ছে ট্রান্সলেশন মানে ভাষান্তরিতকরণ। আমি যদি আরেকবার বলি, অ্যাকুইজিশন বা আত্মীকরণ মানে যেটা হচ্ছে ভাষা অর্জন। অনুকরণ মানে কি? নকল করা। যেমন একটি শিশু যদি তার মা বাবার মতো কথা বলতে শুরু করে, বা ধরুন কেউ চশমা পরে, সেও চশমা পরার অ্যাক্টিং করছে, এটা হচ্ছে অনুকরণ। ট্রান্সফরমেশন মানে একজন শিক্ষার্থী ধরুন বিশেষ করে অঙ্কে অনেকের সমস্যা হয়, সে একটা পদ্ধতিতে অঙ্কটাকে সলভ করতে পারছে না, তখন সে কী করলো, ওই প্রক্রিয়াটা চেঞ্জ করে দিল, অন্য একটা পদ্ধতিতে করছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা রূপান্তরিতকরণ। আর ভাষান্তরিতকরণ বা ট্রান্সলেশন কি? যখন আমরা ধরুন একটা পেন আছে, কলম যেটা, সেটার অ্যাকচুয়ালি ট্রান্সলেশন কি? পেন। যখন আমরা ভাষাটা চেঞ্জ করছি সেটা হচ্ছে ট্রান্সলেশন, আর যখন আমরা প্রসেসটা চেঞ্জ করছি তখন হচ্ছে ট্রান্সফরমেশন। এটা আমি জাস্ট এই অপশানগুলোর আলোচনা করলাম, কিন্তু মনোবিদ নোয়াম চমস্কি কি বিশ্বাস করেন তার উত্তরটা কিন্তু এটা আপনাদের হোম টাস্ক, এটা আপনারা বলবেন। কোয়েশ্চেন ফ্রম জানুয়ারি 2021, শিশুরা ভাষা অর্জনের নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অর্জন বলেছে কিন্তু এখানে, যেটা আমরা অটোমেটিক শিখি। শিক্ষক, সে এসে সেকেন্ড ভাষা শেখায়। পরিবার, একদম ঠিক। বিদ্যালয়েও আমরা সেকেন্ড ভাষা শিখি এবং সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা সেকেন্ড থার্ড যে কোনো ভাষা শিখতে পারি। যদি ইংলিশ হয় তাহলে সেকেন্ড ভাষা শিখবো, কারোর ক্ষেত্রে থার্ড ভাষা শিখবে। কিন্তু ভাষা অর্জন আমরা কোথা থেকে শিখি? ভাষা অর্জন আমরা পরিবারের মধ্য দিয়ে শিখতে পারি। তারপরের কোয়েশ্চেন হচ্ছে ভাষা অর্জনে সামাজিক ভাব বিনিময়। এটা কিন্তু আমরা মনোবিদ ভাইগটস্কি যখন পড়বো আরও বিস্তারিতভাবে এটা আলোচনা হবে তখন। ভাষা অর্জনের সামাজিক ভাব বিনিময়ে এর নিয়মগুলি নিচের কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? অপশান নাম্বার 1, ভাষা শিক্ষার্থীর যথোপযুক্ত বোধ জ্ঞানের বিকাশের প্রয়োজন, অর্থাৎ বোধগম্যতার একটু দুরূহ স্তরের ব্যবহার, মানে স্লাইটলি হায়ার লেভেল অফ ডিফিকাল্টি। একটু ডিফিকাল্টির থেকে আরেকটু বেশি, মানে কাঠিন্যতাকে আরেকটু বেশি করা হচ্ছে। অপশান নাম্বার 2, পাঠ্যক্রমের অন্তর্গত ভাষার উপর জোর দিয়ে ভাষা শেখা। 3, ভাষা শিক্ষা তখনই সম্ভব হয় যখন তারা অনুকরণ এবং যোগ্যতা বৃদ্ধির সুযোগ পায়। ভাষা শিক্ষার্থীর অন্যদের সাথে আলোচনা এবং শব্দার্থের বিচারগত আলোচনার জন্য কিছু সুযোগ প্রয়োজন। তাহলে দেখুন এই যে এই টার্মটা দেখুন, অন্যদের সাথে আলোচনা। কোশ্চেনটা দেখুন কি ছিল, যে ভাষা অর্জনের সামাজিক ভাব বিনিময় এর নিয়মগুলি কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? এর উত্তর কি হবে? অন্যান্যদের সাথে আলোচনা এবং শব্দার্থের বিচারগত আলোচনার জন্য যদি কিছু সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীদের, তাহলেই তারা
আরও ভালোভাবে সামাজিক ভাব বিনিময় করতে পারবে। পরের প্রশ্নটি হলো, ভালো চাকরির সুযোগ পাওয়ার জন্য যখন একটি ছাত্র একটি ভাষা শেখে তখন তাদের ভাষা শেখার উৎসাহটিকে কি বলা হবে? এর উত্তর হবে স্বকীয় বা ইন্ট্রিনজিক। আমরা যখন মোটিভেশন চ্যাপ্টারটি পড়ব তখন এগুলো আরও ভালো করে জানব। ইন্ট্রিনজিক মানে আপনি নিজে থেকে চাইছেন, কারোর কিছুর জন্য না। যদি আপনাকে বলা হয় যে অঙ্কে 100 পেলেই প্রাইজটা দেওয়া হবে, তখন যদি আপনি অঙ্ককে খুব ভালো করে করেন তখন সেটা হচ্ছে পড়ো, মানে এক্সট্রিনজিক, বহিরাগত মোটিভেশন হয়। আর ইন্ট্রিনজিক মানে হচ্ছে যেটা আমরা নিজে থেকে ভাবি যে আমাকে চাকরিটা পেতে হবে, তার জন্য আমি একটা ভাষা শিখছি। আর জব সেন্ট্রিক মানে আপনি ধরুন এই যে বিপিএসসি হয়েছে বা ইউপিতে টেট হচ্ছে, সেখানে চাকরি পেয়েছেন উত্তরপ্রদেশে, এবার আপনাকে সেখানে হিন্দিতে পড়াতে হবে, তখন যে আপনি হিন্দি শিখছেন সেটা হচ্ছে জব সেন্ট্রিক। আর অহম কেন্দ্রিক মানে কেউ আপনাকে বলে দিয়েছে যে আপনি ইংলিশে কিছুই জানেন না, তখন কি নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য আপনি যদি ইংলিশ শেখেন, সেটা হবে অহম কেন্দ্রিক। তাহলে আমাদের এখানে উত্তরটি কি হবে? অপশন নাম্বার 1, স্বকীয় বা ইন্ট্রিনজিক। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশে নিচের কোন দুটি শিখনের জন্য অত্যাবশ্যক উপাদান? দেখুন, এটা আমরা একটু আগেই পড়ছিলাম, অনুশীলন করা, শিশু সাহিত্য, সাক্ষরতা এবং ভাষা। তাহলে অপশন নাম্বার 3। নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া? 2021-এ কিন্তু অনেক কোশ্চেন এসছে এখান থেকে, পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে, এবং শিশুরা এটি সংযোগ সাধনে ব্যবহার করতে শুরু করে। আচ্ছা, এখানে কি বলেছে দেখুন, অবচেতন প্রক্রিয়া। তাহলে এর উত্তর কি হবে? ভাষা অর্জন বা অ্যাকুইজিশন। যদি বলতো নিয়ম নীতি মেনে, তখন কিন্তু এই অপশনটা হতো। যেহেতু অবচেতন বলেছে, তাহলে এর উত্তর হবে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন, প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণের নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? সংবাদপত্র, কম্পিউটার, বাস্তব উপাদান? আপনারা জানেনই এর উত্তর কি হবে। এর উত্তর হচ্ছে শিশু সাহিত্য। একটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সোজা প্রশ্ন। ডিসেম্বর 2019, প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে যা বোঝায়। তাহলে প্রথমে আমরা জানবো প্রাথমিক ভাষা বা প্রথম ভাষা সেটা আমরা কিভাবে শিখি, অর্জন করি অ্যাকচুয়ালি। তাহলে প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে কি বোঝানো হয়? অর্জন করা। কিন্তু এটাই যদি বলতো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু আমরা কি লিখতাম? তাহলে কিন্তু আমরা লিখতাম শেখা। আর প্রাথমিক ভাষার কি হয়? আমরা অর্জন। অপশন নাম্বার 2। তারপরে ডিসেম্বর 19-এরই একটি কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য হিসেবে বিবেচিত হয়? গতি এবং যথাযথ অ্যাকিউরেসি, ভাষিক অভিব্যক্তির স্তর, যথাযথ ও প্রবাহ এবং উচ্চারণ। বাংলাগুলো কত কঠিন দেখুন, আস্তে আস্তে ইংলিশ টার্মগুলোই সোজা হয়ে যাবে আপনাদের কাছে। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর আপনারা সবাই জানেন, এটাও আপনাদের হোম টাস্ক, একদম সোজা, লাইনগুলো দেখলেই বুঝতে পেরে যাবেন কোনটা উত্তর হবে। 2018-2019 জুলাইয়ের কোশ্চেন, একজন ছাত্র স্বাভাবিকভাবে ড্যাশ তার প্রথম ভাষা আমরা কি করি? প্রথম ভাষা আমরা অর্জন করি। এই টপিকের উপর অনেকগুলো কোশ্চেন। 2018 ভাষা অর্জন হলো কেবলমাত্র প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার, এমন পরিবেশগত উদ্দীপতার পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে, ব্যাকরণের বোধ ও বিশ্লেষণের জন্য একটি কার্যসাধন পদ্ধতি, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া। এটা আপনারা জানেনই, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়াই হলো ভাষা অর্জন। এবং আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, ভাষা শিক্ষায় ভাষার আত্মীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত কি? এটাও কিন্তু আপনারা একটু আগেই পড়লেন। ভাষা শিক্ষার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট প্রেক্ষিত হলো শোনা এবং বলা। মনোযোগ দিয়ে শুনবো এবং তারপর ঠিকঠাকভাবে বলবো। আশা করি আপনাদের
এই টপিকটির উপর অনেকটা ভীতি দূর হয়েছে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।